প্রতিহিংসা নয়, সম্প্রীতির বাংলাদেশ। পটুয়াখালী থেকে পঞ্চগড়, রাজনীতির নতুন সমীকরণ। দর্শক, আমরা এই মুহূর্তে বাংলাদেশে এমন এক সন্ধিক্ষণে বা ট্রানজিশন পিরিয়ডে দাঁড়িয়ে আছি, যেই মুহূর্তে যে কোনো সময় একটা নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। মানে মাঝখানে আগামীকাল ব্রেক দিয়েই হয়তো একটা 16 বা 17 তারিখের মধ্যেই বাংলাদেশ একটি নতুন সরকার পেতে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় আমরা কেমন বাংলাদেশ চাইছি, নতুন যে দলটি সরকারে আসছে সেই সরকারটি কেমন শাসন করবে সেটি না দেখে, অন্ততপক্ষে 2-3 মাস না দেখে বলা যাবে না বা সমালোচনা করাও যাবে না। তবে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর গত 1.5 বছর যাবৎ তাদের দলের যে ভূমিকা ছিল সেটি কিন্তু চরম বিতর্কিত ভূমিকা। এটি অন্য কারো প্ররোচনায় হোক, উস্কানিতে হোক বা যেভাবেই হোক, কিংবা দীর্ঘ আওয়ামী লীগের 16 বছর ক্ষমতাকাল তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল, সেই জায়গা থেকে ক্ষোভে হোক, দুঃখে হোক, তারা যে তাণ্ডব চালিয়েছে সেটি কিন্তু একটা সীমাহীন নেতিবাচক ঘটনা ছিল। কিন্তু আমরা নির্বাচন পরবর্তী সময়ে দেখলাম, এই নির্বাচনের পরে যে কয়েকদিন আমরা কিন্তু বিশেষ করে বিগত সময়ে যে দলটি ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোথাও কোনো নেতিবাচক ঘটনা, বিএনপির পক্ষ থেকে তাদের উপরে কোনো নেতিবাচক ঘটনা তো দেখিনি, বরং আমরা ইতিবাচক ঘটনায় দেখেছি। কেমন আছে আমাদের এই প্রিয় স্বদেশ বাংলাদেশ? এই মুহূর্তে প্রশ্নটা করতেই হচ্ছে, যে দেশটা গত কয়েক মাসে রক্তক্ষয়ী সংঘাত, চোখের জল আর অনিশ্চয়তার মধ্য দিয়ে গেছে, সেই দেশে এখন সূর্যের আলোটা ঠিক কেমন আমরা প্রশ্ন করতেই চাই। বন্ধুরা, নির্বাচন পরবর্তী বা সরকার পরিবর্তনের সময় নিয়ে আমাদের সবার মনে একটা বড় শঙ্কা ছিল। আমরা ভয় পাচ্ছিলাম আবার কি সেই পুরনো প্রতিহিংসার রাজনীতি ফিরে আসবে, অর্থাৎ আজ থেকে 1.5 বছর আগে আওয়ামী লীগ পতনের সাথে সাথে যে বিস্ফোরণ ঘটেছিল সারা বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগারদের ঘর বাড়ি যেভাবে ভাঙচুর, আগুন দেওয়া, যেভাবে মানুষ খুন করা হয়েছিল, তেমন কিন্তু একটা শঙ্কা ছিল আমাদের মনে। প্রশ্ন জাগছিল সবার যে আবার কি পাড়ায় পাড়ায় আগুন জ্বলবে। কিন্তু গত কয়েকদিনে মাঠ পর্যায় থেকে এমন কিছু চিত্র উঠে এসেছে যা আমাদের যেমন অবাক করেছে, তেমনি নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আজ আমরা কথা বলতে চাই, বাংলাদেশ কি সহিংসতার পথে হাঁটছে, নাকি এক অনন্য সহাবস্থানের নতুন নজির গড়তে যাচ্ছে? আমরা যদিও গতকালকে দুটো বিষয় নিয়ে একটু হাইলাইট করবার চেষ্টা করেছি, কিন্তু তারপরে আজকে আবারও আমরা একটু কথা বলতে চাই সেই বিষয়গুলো নিয়ে। প্রথমেই নজর ফেরানো যাক উত্তরের জেলা পঞ্চগড়ের দিকে। সেখানে যা ঘটেছে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কমই দেখা যায়। আমরা দেখেছি বিএনপি নেতা আবু দাউদ প্রধান নিজ উদ্যোগে সশরীরে উপস্থিত থেকে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের কার্যালয় খুলে দিচ্ছেন, এবং এই কার্যালয়টি সেখানে জামাতে ইসলামী তালা বন্ধ করে রেখেছিল। কিন্তু নির্বাচনের পরের দিন একজন বিএনপি নেতা এই কার্যালয়টি খুলে দিলেন। একটু চিন্তা করুন তো, যেখানে সচরাচর আমরা দেখি একদল ক্ষমতা এলে অন্য দলের অফিস ভাঙচুর বা দখল হয়, সেখানে একজন বিজয়ী নেতা অন্য দলের অফিস সচল করতে এগিয়ে আসছেন। এটিকে কেবল একটি খবর, না এটি একটি বার্তা? এটি সেই বৈষম্যহীন আর প্রতিহিংসা মুক্ত বাংলাদেশের বার্তা যার স্বপ্ন আমরা সব সময় দেখে থাকি। অনুরূপ দৃশ্য দেখা গেছে পটুয়াখালীর গলাচিপাতেও। সেখানেও আওয়ামী লীগ অফিস উদ্ধারের খবর পাওয়া গেছে। এই যে অফিস দখল সংস্কৃতির বিপরীতে অফিস রক্ষা বা অফিস খুলে দেওয়ার সংস্কৃতি, একে কি আমরা রাজনীতির নতুন সূর্যোদয় বলতে পারি না? তবে মুদ্রার উল্টাপিঠও আছে। দেশের মানুষ শান্তিকামী, কিন্তু তারা অন্যায় ভুলে যায়নি। মাঠ পর্যায়ের খবর বলছে সাধারণ মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং গত 2024 জুলাই মাসের গণ আন্দোলনের নামে নাশকতার সাথে জড়িত কিছু গোষ্ঠী, বিশেষ করে এনসিপি এবং জামাত শিবিরের নির্দিষ্ট কিছু অংশের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে। এখানে একটি বিষয় খুব পরিষ্কার করা দরকার, মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা চায় বিচার, কিন্তু তারা চায় না আইন নিজের হাতে তুলে নিতে। যারা 24 জুলাই মাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে,
নিজেরা নিজেরা হামলা করে হত্যা করেছে এবং সেই সরকারের ওপর দায় চাপিয়ে দিয়েছে, বা দেশের সম্পদ নষ্ট করেছে। আপনাদের মনে আছে বিটিভি ভবন, সড়ক ভবন এবং বিভিন্ন ভবন পুড়িয়ে দেওয়ার কথা নিশ্চয়ই মনে আসছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি এখন গণদাবিতে পরিণত হবে বা হতে যাচ্ছে। সাধারণ মানুষের এই ক্ষোভ কোনো দলীয় এজেন্ডা নয়, বরং এটি ন্যায়ের পক্ষে এক স্বতঃস্ফূর্ত অবস্থান। বন্ধুরা, আমরা এমন এক বাংলাদেশ চাই যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে। গণতন্ত্র মানেই তো মতের ভিন্নতা, কিন্তু সেই ভিন্নতা যেন কখনোই প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা দেখেছি গত 15-16 বছর বা তার আগে 2001 থেকে 6 আমলে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনও কিভাবে এক দল অন্য দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করেছে। বিশেষ করে 2001-6 আমলে বিএনপি জামাত আওয়ামী লীগের উপর দমন পীড়ন চালিয়েছে। আপনাদের 21শে আগস্টের গ্রেনেড হামলার কথা ভুলে গেলে চলবে না, এবং এরকম নানা রকম ঘটনার কথা ভুলে গেলে চলবে না। তারই প্রতিশোধ বলুন আর প্রতিহিংসা বলুন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে 16 বছর বিএনপির উপরেও দমন পীড়ন চালিয়েছে। এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই। ফলাফল কি হয়েছে? সাধারণ মানুষের জানমালের ক্ষতি, উন্নয়ন বাধাগ্রস্ত হওয়া এবং আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া। পঞ্চগড়ের সেই বিএনপি নেতার কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাজনৈতিক অফিস একটা কাঠামো মাত্র, কিন্তু মানুষের মন জয় করাটাই আসল রাজনীতি। আপনি যদি প্রতিপক্ষের অফিস খুলে দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, তবেই আপনি প্রকৃত নেতা। বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই পজিটিভ পলিটিক্স বা ইতিবাচক রাজনীতি দেখতে চায়। এর সাথে একটু বলে নেওয়া ভালো যে বিগত 1.5 বছরে বাংলাদেশে যা কিছু ঘটেছে, এর পেছনে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি ইন্ধন বা মদদ আছে। এই যে জেলে বন্দি দাগী অপরাধীদের, জঙ্গিদের ইউনূস সরকার ক্ষমতায় এসে কিন্তু জেল থেকে মুক্ত করে দিয়েছে। আরেকদিকে জামাতের মতো সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং জামাতের উস্কানিতে বিএনপিও কিন্তু অনেকটা ভুলের ফাঁদে পা দিয়েছে। আমি উদাহরণ দিয়েই বলি যে এই যে ধানমন্ডি 32 নম্বর, বিএনপিও তো মুক্তিযোদ্ধার দল। বিএনপিও তো প্রতিষ্ঠা করেছে একজন বীর মুক্তিযোদ্ধা, একজন মুক্তিযুদ্ধের মহান সেনানী, একজন সেক্টর কমান্ডার জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানও তো 32 নম্বরকে শ্রদ্ধা করতেন। 32 নম্বর ভাঙ্গার মূল হোতাকে, উস্কানিদাতাকে নিশ্চয়ই জামাতের অনলাইন আমির পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন, তারা উস্কানি দিয়ে 32 ভাঙ্গার প্রেক্ষাপট তৈরি করেছে। সেখানে সেই ভুলে বিএনপির লোকজনও গিয়ে পা দিয়েছে। আমি যদি ভারত বিরোধিতার উদাহরণ দিয়ে থাকি, ভারত জামাতকে কখনোই কোলে তুলবে না, মানুন আর না মানুন, সাম্প্রদায়িক শক্তিকে কোলে তুলে টানবে না। ভারত বিরোধিতা করে জামাত স্বাভাবিকভাবে, সেই উস্কানিতে, সেই বিরোধিতায় বিএনপিও কিন্তু গত 1.5 বছরে পা দিয়েছিল। আপনাদের রিজভী আহমেদের কথা মনে আছে, তার স্ত্রীর শাড়ি পুড়িয়ে দেওয়ার কথা মনে আছে। কিন্তু 2025-এর জুনের পর থেকে বিএনপি কিন্তু হঠাৎ করে ইউটার্ন, ভারত বিরোধী কোনো কথাবার্তা, কোনো আচরণ আর দেখা যায় না। আমি বলবো বিএনপি গত 1.5 বছরে যে ভুল কর্মকাণ্ডগুলো করেছে, সেগুলো কিছুটা এই যে সাম্প্রদায়িক শক্তির উস্কানিতেও করেছে, ভুলের ফাঁদে পা দিয়েছে, এবং ভুলের ফাঁদে পা দিয়ে বিএনপির জীবন কিন্তু শেষ হয়ে যেতে বসেছিল। যখন থেকে বিএনপি শুদ্ধতার জায়গায় আসা শুরু হয়েছে, তারেক রহমানের সাথে ভারতীয় কর্তৃপক্ষ যখন লন্ডনে বৈঠক শুরু হয়েছে, কিংবা ঢাকায় বিএনপি নেতাদের সাথে ভারতের বৈঠক হওয়া শুরু হয়ে গেছে, তখনই কিন্তু বিএনপি ইউটার্ন করতে বাধ্য হয়েছে এবং এখানেই বিএনপির জয় হয়েছে। বিএনপি যদি সেই বৈঠকগুলোতে ইতিবাচক সাড়া না দিত, ভারত বিরোধিতায় মত্ত থাকতো, আজকে কিন্তু বিএনপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা ছিল না। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী বাংলাদেশের মসনদে জেকে বসতো, যেহেতু পশ্চিমারা চাইতো, সেহেতু তারা কিন্তু বসে যেত। বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে, আগামী দিনে আরো শুভবুদ্ধির উদয় হবে। এবার আমি আপনাদের কাছে ফিরতে চাই। এই ভিডিওটি যারা দেখছেন, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন। আপনার এলাকার পরিস্থিতি কেমন? সেখানে কি রাজনৈতিক সহাবস্থান বজায় আছে, নাকি এখনো অস্থিরতা বা ভয়ের পরিবেশ বিরাজ করছে? আপনার আশপাশে যদি এমন কোনো সম্প্রীতির উদাহরণ থাকে, যেমনটা আমরা পঞ্চগড়ে দেখলাম, তবে
আমাদের কমেন্ট করে জানান। আবার যদি কোথাও অবিচার বা দখলদারিত্ব দেখেন, সেটিও গঠনমূলকভাবে তুলে ধরুন। আপনার দেওয়া তথ্য অন্যদেরও সচেতন করতে এবং প্রশাসনকে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। মনে রাখবেন, আমরা কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, আমরা কথা বলছি বাংলাদেশের পক্ষে, একটি নিরাপদ, শান্ত ও বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে। পরিশেষে বলতে চাই, বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে প্রতিহিংসার পুরনো ভূত, অন্যদিকে সম্প্রীতির নতুন ভবিষ্যৎ। আমরা কোন পথ বেছে নেব তা নির্ভর করছে আমাদের ওপর। আবু দাউদ প্রধানদের মতো মানুষরা যখন এগিয়ে আসেন, তখন আশা জাগে। যখন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করে, তখন সাহস জাগে। আসুন আমরা সবাই মিলে এমন এক পরিবেশ তৈরি করি, যেখানে কোনো মাকে তার সন্তানের জন্য কাঁদতে হবে না, কোনো রাজনৈতিক কর্মীকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াতে হবে না। রাজনৈতিক মতাদর্শ আলাদা হোক, কিন্তু আমাদের দেশটা তো একটাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে এই সম্প্রীতির বার্তা সবার কাছে পৌঁছে যায়। কালকে 15 তারিখ তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশ থেকে তার কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে, যেমন নরেন্দ্র মোদীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন। এখনই তাকে মানে পড়াবে কে, শপথ বাক্য পড়াবে কে, সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে। এখন নানান রকম কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি তো এ দেশে বসে, আমার পক্ষে কারেন্ট খবর পাওয়া খুব মুশকিলের ব্যাপার। তাই আমি এই নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ যেটা করব সেটা হয়তো ঠিক নাও হতে পারে। তো এই চর্চা চলাকালীন আমাদের দেশে একটা খবরের একটা বেরিয়েছে, খবরের কাগজে একটা খবর বেরিয়েছে প্রধানমন্ত্রী এবং তারেক সম্পর্কিত। সেখানে লেখা হচ্ছে, তারেক মোদী কথা, ভারত স্বস্তিতে বিএনপি জয়। আমি খবরের গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ছি। আজ ভালো করে দিন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে পোস্ট করলেন। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের থেকে কে যাবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের নাম, কিন্তু সেই সময় তিনি মিউনিকে নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলনে তার যোগদানের কথা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী ঢাকা যাবেন কিনা তা নিয়ে জোর চর্চা চলছে। মোদী আজ এক্সে লিখেছেন, এই জয় প্রমাণ করে আপনার নেতৃত্বের ওপরে বাংলাদেশের মানুষের ভরসা রয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সার্বিক প্রগতির পাশে থাকবে ভারত। যৌথ উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তিনি তারেকের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন, তাও স্পষ্ট করেছেন মোদী। এরপর দুপুর গড়াতেই সরাসরি ফোন করেন তিনি তারেক রহমানকে, মানে নরেন্দ্র মোদী তারেক রহমানকে ফোন করেন। তারপর এক্স হ্যান্ডেলে লেখেন, তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টা আমি শুভকামনা এবং সমর্থন জানিয়েছি। গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। মানে আগে যা ভারতবর্ষ যা করত, সেটাই আবার ফিরিয়ে আনা হবে। মোদী বার্তা নিয়ে আজ প্রশ্ন করা হলে বিগলিত হওয়ার কোনো লক্ষণ দেখাননি বিএনপির নেতৃবৃন্দবর্গ। যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং তারেকের অন্যতম উপদেষ্টা মাহদি আমিন প্রায় একই স্বরে জানিয়েছেন, গোটা বিশ্ব থেকেই এই ধরনের শুভেচ্ছার ঢল নেমেছে। প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা এই মর্যাদাপূর্ণ আচরণের মধ্যে পড়ে, তাতে দল কৃতজ্ঞ। দলের শীর্ষ নেতা অবশ্যই এর প্রত্যুত্তর দেবেন। কূটনৈতিক সূত্রের খবর, আগামী দিনে ভারত নীতি একটি কঠিন পাঠক্রম হতে চলেছে তারেকের কাছে। তার নিজের দেশে এমন কোনো বার্তা না যায় যে তিনি নয়াদিল্লির অঙ্গুলিহীনের অপেক্ষায় নরেন্দ্র মোদীর কৃপা প্রার্থী। ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের কথা উঠলেই তিনি তার দল বরাবরই বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে সমানে সমানে, অর্থাৎ নয়াদিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে ঢাকাকে। পাশাপাশি আরো একটি গলার কাঁটা হয়ে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাস। সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, আর এক নেতা সালাউদ্দিন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলা এবং আওয়ামী লীগের উপর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, ফলে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে
হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং এদেশে বিচারের সম্মুখীন হতে হবে তাকে। সালাউদ্দিন আরো বলেন, দুই দেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি পথে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রসঙ্গত 2025 সালের শেষে খালেদা জিয়ার মৃত্যুর পর প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পৌঁছে গিয়েছিলেন ঢাকা। সেখানে দেখা করেছিলেন তারেকের সঙ্গে। আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর যত সময় গড়িয়েছে, সংখ্যালঘুদের ওপর পীড়ন এবং ভারত বিরোধী সামাজিক বয়ানের যত ধারালো হয়েছে, সাউথ ব্লক বুঝতে পেরেছে বিএনপি ছাড়া এই মুহূর্তে তাদের কাছে কোনো বিকল্প নেই। জামায়াত যতই মুখে উদারতার কথা বলুক, তাদের ইস্তাহারে যতই ভারতের নাম থাকুক, তারা ক্ষমতাসীন হলে নয়াদিল্লির সমূহ বিপদ, একথা স্পষ্ট মোদী সরকারের কাছে। এটা হচ্ছে আমাদের যেটা রিপোর্টে বেরিয়েছে। এখন এই যে সালাউদ্দিন সাহেব বলেছেন না যে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে, তার বিচার নিয়ে আমরা কথা বলবো, বিচার পদ্ধতি, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করা হয়েছে, তিনি অপরাধী সাব্যস্ত হয়েছেন। আমার প্রশ্ন হলো দর্শক, এই যে সালাউদ্দিন সাহেব তিনি বলছেন ভারতের কৃপা প্রার্থী যেন মনে না করা হয়, আমরা ভারতের কৃপা প্রার্থী। তিনি তো কৃপা পাওয়ার জন্য এসে সাউথ ব্লকে ধর্ণা দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, ঘন্টার পর ঘন্টা, একটু কৃপা পাওয়ার জন্য। দ্বিতীয়ত, যে জুলাই সনদ আপনারা নিজেরা মানেন না, কারণ জুলাই সনদ যদি মানতে হয় তাহলে পরে কি হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাহলে পরে তিনি আবার দলের নেতা থাকতে পারবেন না, 2 পদ হোল্ড করতে পারবেন না, আবার দ্বিতীয়বার নির্বাচন লড়তে পারবেন না, এরকম পরপর অনেকগুলো রয়েছে। তারপরে তো আরো অনেক অনেক এগুলো রয়েছে, সেখানে ওনারা সমস্ত করেছিলেন, বিরোধিতা করেছিলেন এবং সরকারিভাবে বিরোধিতা করেছিলেন। তাহলে সেই আইসিটি কে যখন তারা বলছে যে আইসিটি আমরা মানি না, যখন এই বিতর্কটা হয়েছিল আইসিটি সব ভুয়ো, সেই আইসিটি ধুয়ো দিয়ে তিনি আবার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইছেন। আসলে এইটা বলে ভারতবর্ষের ওপরে একটা চাপ সৃষ্টি করার যে চেষ্টা করছেন সালাউদ্দিন সাহেব, সেটা কিন্তু কাজে আসবে না। ওই বন্ধ ঘরে জয়শঙ্করের সঙ্গে তারেক এবং তার পরিবারের কি কথা হয়েছিল আপনি বিন্দুমাত্র জানেন না। কিন্তু হ্যাঁ, আমি এটা বুঝি যে আপনাকে এখন আত্মরক্ষার খাতিরে, দেশের মানুষের কাছে একটা মুখ রক্ষার খাতিরে আপনাকে এই কথাটা বলতে হয়েছে। কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্য কথা বলবে, আজকে আমি বলে রেখে দিলাম। এবং শেষে একটা কথা বলি, আজকে জয়শঙ্কর যখন মিউনিখ চলে যাচ্ছেন, তাহলে আগামীকাল চর্চা হচ্ছে হয়তো নরেন্দ্র মোদী হয়তো উপস্থিত হতে পারেন সেখানে। আর নরেন্দ্র মোদী যদি উপস্থিত হন, তাহলে দেখবেন সমস্ত সম্পর্ক ওলটপালট হয়ে গিয়েছে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের একটা সুসম্পর্ক হবে। কিন্তু যেহেতু ইনক্লুসিভ নির্বাচনটা হয়নি, ভারতের একটা শর্ত ছিল, আপনারা এখন যে নির্বাচন করছেন, ভারত চুপ করে আছে, আপাতত একটা নির্বাচন হোক, ঠিক আছে, বিএনপি জিতেছে, ভারত খুশি, কিন্তু আগামী 6 মাসের মধ্যে নির্বাচনটা করতে হবে, ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, নাহলে সারা বিশ্ব থেকে ভারত কিন্তু চাপ দেবে। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরতে দিতে হবে। সেটা কিন্তু তারেক রহমান কিন্তু বলেছিলেন যে রাজনীতিতে ফিরতে তার আপত্তি, হাসিনা যদি রাজনীতিতে ফেরেন তার কোনো আপত্তি নেই, রাজনীতি করার সবার অধিকার। ফলে সালাউদ্দিন সাহেব যা বলছেন মুখ বাঁচানোর জন্য, আর প্রধানমন্ত্রী তারেক যা বলছেন, দুটোর মধ্যে কিন্তু আসমান জমিন তফাৎ। ফলে সালাউদ্দিন সাহেব দেশের মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না। আপনি যা বলছেন সেটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খারাপ বার্তা নিয়ে যাচ্ছে। সুসম্পর্ক যখন তৈরি হচ্ছে, তখন সেই সুসম্পর্কটাকে বজায় রাখার চেষ্টা করুন। এটা যদি আপনারা এই ধরনের মন্তব্য যদি আগে থেকেই আগ বাড়িয়ে করতে থাকেন, তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু আপনারা সেই রকমই পাবেন না। আর সমানে যখন কথা বলছেন না, সমান মর্যাদার কথা বলছেন, তাহলে ভারতবর্ষ আপনাকে যে মর্যাদা দেয়, আপনাদেরও সেই মর্যাদা দিতে হবে। এই ভারত বিরোধিতা করবেন,
আবার সমান মর্যাদা দেবেন, মর্যাদা চাইবেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। তেল আর জলকে একসঙ্গে মিশকায়? আপনি ভারত বিরোধিতা বর্জন করুন, সমান সমান সম্পর্ক ভারত যেমন চায়। এটা তো প্রমাণিত হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতবর্ষের কাছে বাংলাদেশকে বিক্রি করেননি, এটা তো প্রমাণিত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, বাংলাদেশ ভারতকে কি দেবে? অন্য কিছু দেওয়ার তো নেই। ভারতের তো একটাই চাহিদা, সেটা হচ্ছে একটা সুস্থ বাংলাদেশ। সেটা যদি দিতে পারেন তাহলে সমান সমান, মানে সমতার ভিত্তিতে সম্পর্ক থাকবে। আর যতক্ষণ সেইটা দিতে না পারছেন, ততক্ষণ সমান সমান অধিকারের কথা কিন্তু আপনারা কেউ বলবেন না, কোনো বাংলাদেশি বলবেন না। আগে ভারত বিদ্বেষ ছাড়ুন, তবে সমান সমান অধিকারের কথা আসবে। হয়তো আমার কথা কটু লাগতে পারে, কিন্তু যতটুকু বললাম সেটা হচ্ছে সত্য এবং একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। নরেন্দ্র মোদী হয়তো যেতে পারেন, হয়তো এখনো সেই নিয়ে এখন জোর চর্চা চলছে, হয়তো যেতে পারেন। সেক্ষেত্রে দেখা যাক কি হয়। তবে হ্যাঁ, আর একটা কথা আছে, শপথ গ্রহণের পর তারেক রহমানের প্রথম ভিজিট কোথায় হতে পারে সেটা নিয়ে 4:30 সময় আমি একটা ভিডিও করব। সেখানে আমি পূর্ণাঙ্গ সমস্ত দেবো, এবং ইউনূসের কি হাল হকিকত সে ব্যাপারেও আপনাদের খবরাখবর দেবো।